আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ত্রিকোণমিতি লেকচার 5 ক্লাস। বিগত ক্লাসগুলোতে আমরা ত্রিকোণমিতির ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছি এবং সাইন এক্স সম্পর্কে আমরা আলোচনা করেছি। বিগত ক্লাসগুলো থেকে আমরা সাইন এক্সের ডোমেন, রেঞ্জ, পর্যায় এগুলো সম্পর্কে আমরা অবগত হয়েছে। আজকে আমরা কজেক্স নিয়ে একটু আলোচনা করব। কজেক্স, তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো আজকে কজেক্স। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে y = কজেক্স। কোসাইন এক্স নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা জানি যে কজেক্স একটি অবিচ্ছিন্ন ফাংশন। কজেক্স একটি অবিচ্ছিন্ন ফাংশন। তাহলে অবিচ্ছিন্ন ফাংশন দ্বয়ের ডোমেন সমান হবে এবং রেঞ্জগুলি সমান হবে। তাহলে কজেক্সের ডোমেন = R, সকল বাস্তব সংখ্যার সেট। কজেক্সের রেঞ্জ -1 থেকে আমাদের +1। কজেক্সের রেঞ্জ আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। কজেক্সের পর্যায়, মৌলিক পর্যায় 2π। আমরা এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা বিবেচনা করলাম। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমরা জানি যে cos 0 ডিগ্রি = 1, cos π/2 মানে 90 ডিগ্রি = 0। তাহলে আমরা এই দুইটা মান একটু বিবেচনায় আসি। দেখো, এক্স অক্ষের উপর যেহেতু এক্স অক্ষের ধনাত্মক দিক ও এক্স বরাবর এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এটা হইল ঘূর্ণায়মান রেখাংশের আদি অবস্থান। যখন আদি অবস্থানে ঘূর্ণায়মান রেখা অংশ অবস্থান করে তখন এখানে কোণের পরিমাণ হলো 0 ডিগ্রি। আর cos 0 মান যেহেতু 1, তাহলে এখানে 1। আর এই অবস্থান থেকে যখন এখানে আসে ঘূর্ণায়মান রেখাংশটি তখন 90 ডিগ্রি কোণ অতিক্রম করে, অর্থাৎ π/2 কোণ অতিক্রম করে 90 ডিগ্রি। আর এই অবস্থানে cos অনুপাতের মান হবে 0। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স অক্ষের উপর cos x = +-1। তাহলে এখান থেকে যখন এই অবস্থানে আসবে, অর্থাৎ এই অবস্থান থেকে যখন এই অবস্থানে আসবে
180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে। আর এই অবস্থানে আমরা জানি cos পাই এর মান হলো -1। তাহলে +1 কোথায়? OX অংশের উপর যে কোনো কোণের জন্য cos অনুপাতের মান +1 হবে। তাহলে আমরা বলতে পারি OX অংশের উপর x এর যে কোনো মানের জন্য cos x এর মান আমাদের +1 হবে। আর OX ড্যাশ অংশের উপর cos x এর মান -1 হবে, অর্থাৎ OX ড্যাশ অংশের উপর এই x এর যে কোনো মানের জন্য কোণের জন্যই আমাদের cos অনুপাতের মান -1 হবে। আর এখানে লক্ষ্য করি cos 90 ডিগ্রি আমাদের 0। তাহলে y অক্ষের উপর cos x = 0। তাহলে y অক্ষের উপর এই x এর যে কোনো কোণের জন্য আমাদের cos অনুপাতের মান 0 হবে। তাহলে আমরা এখানে cos x এর ম্যাক্সিমাম ভ্যালু +1 এবং মিনিমাম ভ্যালু -1 পাচ্ছি। তাহলে তার সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1। এখন খেয়াল করি আবার এখান থেকে যখন আমরা এখানে আসব, তাহলে 90π/2, এখানে দেখো π/2 কয়টি কোণ অতিক্রম করলো? 1 2 3, অর্থাৎ এই অবস্থানে 3π/2 কোণ অতিক্রম করে। আবার যখন এই অবস্থান থেকে এই অবস্থানে আসে তখন আমাদের পূর্ণ একটি গুণন অর্থাৎ 2π কোণ উৎপন্ন করে। আমরাও বলতে পারি এই আদি অবস্থান থেকে যখন এই অবস্থানে আসে আমাদের 90 ডিগ্রি কোণ হয় 4টি, 1 2 3 4, অর্থাৎ 4 × π/2 অর্থাৎ 2π, এখানে 2π। তাহলে যেহেতু 2π কোণ OX অংশের উপর আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় লিখতে পারি cos 2π = 1। তাহলে cos 2π এর মান হবে 1। এখন এই অবস্থান থেকে যখন আবার OY অর্থাৎ y অক্ষের উপর আসবে আমাদের 90 ডিগ্রি কোণ হলো আমাদের 5টি। তাহলে 1 2 3 4, আবার এই জায়গায় গেল 5টি। আবার এই জায়গায় যখন আসে 90 ডিগ্রি, দেখো 6টি কোণ 6 বার অতিক্রম করে 90। তাহলে এখানে যদি আমরা দেই যে π/2 এর 6 গুণিতক অর্থাৎ 6টি 90 ডিগ্রি কোণ অতিক্রম করে, তাহলে এখানে হবে 3π। তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি 3π। আবার এখান থেকে এই জায়গায় আসলো, তো 90 হলো আমাদের 7, 7টি 90 ডিগ্রি কোণ অতিক্রম করে 7 বার। তারপর এখান থেকে যখন এখানে আসলো তাহলে আমাদের 98 বার, মানে হলো আমাদের কত হবে এখানে আমাদের 4π। তাহলে আমরা এখান থেকে স্পষ্টত বলতে পাচ্ছি যে x অক্ষের ধনাত্মক দিকের উপর আমাদের পায়ের সহগগুলি জোর হবে। তাহলে আমরা যখন পায়ের সহগগুলো জোর লক্ষ্য করি, পায়ের সহগগুলি জোর, তখন ঘূর্ণায়মান রেখাংশের অবস্থান হবে আদি অবস্থানের উপর এবং এই সকল কোণের জন্য cos অনুপাতের মান +1 হবে। তাহলে আমরা পাচ্ছি cos 2π +1
cos 4 পাই প্লাস 1 cos 6 পাই প্লাস 1 এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে স্পষ্টত লেখা যায় cos 2n পাই, এখানে পাইয়ের সহগ যেহেতু 2n আমরা জোড় নিলাম, তাহলে নিঃসন্দেহে তার মান হবে প্লাস 1 এবং n বিলংস টু z, n বিলংস টু z। তো এখানে আমরা পাইয়ের সহগ যখন জোড় নিব তখন ওই সকল কোণের cos অনুপাতের মান প্লাস 1 হবে। আর এখানে আমরা আসি ও এক্স ড্যাশ অংশের উপর cos x ইকুয়াল টু -1। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যখন এখান থেকে আদি অবস্থান থেকে একটা গুণন দিয়ে এই জায়গায় আসলো, তাহলে পাই মানে কি পাইয়ের সহগ 1, পাইয়ের সহগ কত 3। তাহলে যখন আমরা পাইয়ের সহগগুলো বেজোড় দিব তখন cos অনুপাতের মান -1 হবে। তাহলে এখান থেকে আমরা স্পষ্টত বলতে পারি যে cos পাইয়ের মান -1, cos 3 পাইয়ের মান -1, cos 5 পাই ইকুয়াল টু -1। তাহলে আমরা যখন পাইয়ের সহগ এখানে বিয়োজন নিব 1, 3, 5, তখন তার মান হবে আমাদের -1। তো এখানে তাহলে আমরা এখানে স্পষ্টত লিখতে পারি যে যখন পাইয়ের সহগ 2n প্লাস 1 মানে পাইয়ের সহগ বিজোড়, তাহলে 2n -1 দিলেও আমাদের চলবে। তাহলে এখানে পাইয়ের সহগ বিজোড় মান হবে আমাদের -1, অথবা আমরা এইভাবেও লিখতে পারি 2n -1 ইন্টু পাই, তখন তার মান হবে -1, n বিলংস টু z। অর্থাৎ আমরা এখানে পাইয়ের সহগ 2n প্লাস 1 বিজোড় লিখতে পারি, পাইয়ের সহগ 2n -1 বিজোড় লিখতে পারি। তাহলে যখন পাইয়ের সহগ আমাদের বিজোড় হবে এই সকল কোণের cos অনুপাতের মান -1 হবে, আর এখানে পাইয়ের সহগ যখন জোড় হবে তখন এই সকল কোণের cos অনুপাতের মান +1 হবে। তাহলে আমরা এখানে সূত্র আকারে লিখতে পারি cos x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু 2n পাই, যেখানে n বিলংস টু z আমাদের একটা সূত্র যে cos x এর মান যদি +1 হয় তাহলে x এর মান পাইয়ের জোড় গুণিতক হবে পাই 2n পাই n বিলংস টু z। আরেকটা সূত্র আমাদের এরকম হতে পারে cos x ইকুয়াল টু -1 হলে x ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই, এখানে n বিলংস টু z। তাহলে cos x এর মান যখন -1 হবে তখন এই পাইয়ের সহগগুলো বিজোড় হবে, 2n প্লাস 1 অথবা 2n প্লাস 1 ইত্যাদি হবে। তাহলে আমরা এখানে দুইটা সূত্র পাইলাম, cos x প্লাস 1 হলে x এর মান কীরকম হবে, cos x -1 হলে x এর মান কীরকম হবে, আমরা এটুকু পাইলাম। এখন আমরা আরেকটু লক্ষ্য করি, এখানে তাহলে আদি অবস্থান থেকে যখন ঘূর্ণায়মান রেখাংশ y অক্ষের উপর আসবে তখন পাই বাই
টু কোণ উৎপন্ন করে, এখানে 0 ডিগ্রি মানে আদি অবস্থান, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এখানে আসলে কজ অনুপাতের মান -1 যে কোনো কোণের জন্য, এখানে আসলে যে কোনো কোণের জন্য +1, আর এখানে আসলে কজ অনুপাতের মান 0 হবে, এখানে আসলেও কজ অনুপাতের মান 0 হবে। তাহলে এখানে 3π/2। তাহলে দেখা গেল যে আমাদের y অক্ষের উপর কজ অনুপাতের মান 0 হয়, তাহলে এখানে π/2 তার গুণিতক হলো এখানে 1 বিজোড়, আবার 3 বিজোড়, এখানে আমাদের 7π/2, 5π/2, তারপরে এখানে 7π/2, এইভাবে যাবে। তাহলে এখানে আমরা স্পষ্টত বলতে পারি যে π/2 এর বিজোড় গণিতকের জন্য কজ অনুপাতের মান 0 হয়। তাহলে এখানে যদি এই অবস্থানগুলি যদি আমরা বিবেচনায় আনি, তাহলে x এর মানগুলো আমরা কীরকম পাচ্ছি, যে কোণগুলি যদি আমরা এরকম নেই, x = π/2, x 3π/2, 5π/2, 7π/2 ... ইত্যাদি, এরকম আমরা x এর মানগুলি নিলাম। তো এই মানগুলো যেহেতু পজিটিভ, তাহলে ঘূর্ণায়মান রেখাংশ অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন দিচ্ছে, অর্থাৎ ঘূর্ণায়মান রেখাংশের ঘূর্ণনটা হবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। এই কারণে আমরা এখানে কোণগুলি পজিটিভ পাইলাম। এখন যদি ক্লকওয়াইজ ঘূর্ণন হয়, তাহলে আমরা এভাবেও নিতে পারি, এখান থেকে যদি এই অবস্থানে আসে, যেহেতু এটি ক্লকওয়াইজ, ত্রিকোণমিতিক কোণ এখানে ঋণাত্মক হবে, আর এই অবস্থানে আসলে আমাদের -π/2 হবে, আবার এখানে যখন আসবে -π হবে, এখানে -3π/2 হবে, আবার এখানে আসলে আমাদের -2π হবে, এভাবে আমাদের কন্টিনিউ করতে থাকবে। তো -5π/2, এখানে -3π, -7π/2, এভাবে চলবে। তাহলে আমরা জানি যে y অক্ষের উপর যে কোনো কোণের জন্যই আমাদের কজ অনুপাতের মান 0 হবে। তাহলে এখানে x এর মান আমরা কিন্তু এরকমও নিতে পারি যে -π/2, দেখো -3π/2, -5π/2, -7π/2 ইত্যাদি আমরা কিন্তু এরকমও নিতে পারি। তাহলে এই সকল কোণের জন্য cos x এর মান 0 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে x এর মানগুলি আমরা এরকম পাচ্ছি, x = ±π/2 ±3π/2 ±5π/2 ±7π/2 ইত্যাদি। তাহলে এখানে আমরা লক্ষ্য করি π/2 এর বিজোড় গণিতক এখানে 1, 3, 5, 7 এই গণিতকগুলি হলো বিজোড়। তাহলে আমরা এখানে x এর মান এরকম লিখতে পারি 2n + 1 * π/2, এখানে n belongs to z। আমরা যখন n এর মান পূর্ণ সংখ্যা নিলাম, n এর মান 0 বসাই, দেখো এখানে π/2 চলে আসে, +π/2 চলে আসে। n এর মান যখন আমরা 1 বসাই +3π/2 চলে আসে, যখন আমরা 2 বসাই 5π/2 চলে আসে। আর n এর মান যখন আমরা -1 বসাবো,
তাহলে এখানে -π/2 -2 বসাবো, তাহলে -3π/2 এভাবে চলে আসবে। কারণ n যেহেতু পূর্ণ সংখ্যা, n এর মানগুলো হবে এরকম 0 +-1 +-2 ইত্যাদি, এরকম এগুলো হবে সব পূর্ণ সংখ্যা, অর্থাৎ n বিলংস টু z। আমরা যদি n এর এই সকল মান এখানে বসাই তাহলে x এর মানগুলো আমরা এগুলো পেয়ে থাকি। তাহলে x এর এই সকল মানের জন্য cos অনুপাতের মান 0 হয়। তাহলে আমরা একটা সূত্র লিখতেছি, সূত্রটি হলো এরকম। তাহলে cos x কখন 0 হয়? তাহলে cos x এর মান 0 হলে, 0 হলে আমরা স্পষ্টত বলতে পারি x এর মান এখানে কোনগুলি এইরকম দিতে হবে, π/2 এর বেজোড় গুণিতক দিলেই এই cos x এর মান 0 হবে। তাহলে x = 2n + 1 × π/2, যেখানে n বিলংস টু z। তাহলে আমরা একটি সূত্র পাইলাম, cos x = 0 হলে x = 2n + 1 × π/2। তাহলে cos x 0, এটার মানে হইল cos x 0 মানে কি y = 0, আর y 0 কোন অক্ষের উপর? x অক্ষের উপর। y এর মান কোটির মান 0, অর্থাৎ আমরা বলতে পারি cos x এর লেখক x অক্ষকে এই সকল বিন্দুতে ছেদ করবে, এই সকল বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে কিন্তু আমরা cos x এর সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1 আমরা পাইলাম। তাহলে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানের যে ব্যবধি, বদ্ধ ব্যবধি, এটাই হলো আমাদের cos x এর রেঞ্জ। আর এখানে cos x যেহেতু অবিচ্ছিন্ন ফাংশন, তাহলে x এখানে যে কোনো মান ধারণ করতে পারে, বিদায় এখানে তার ডোমেন হলো আমার r। এখন তাহলে কোন কোন চতুর্ভাগে cos x এর মান হ্রাস বৃদ্ধি ঘটে আমরা একটু লক্ষ্য করি। কোথায় হ্রাস বৃদ্ধি ঘটে? এটা x অক্ষ, এটা y অক্ষ। আমরা একটু লক্ষ্য করি, cos 0-তে মান হইল 1 আর cos 90-তে মান হইল 0। তাহলে 1 থেকে 0-র দিকে যাচ্ছে। তাহলে যদি আমরা এরকম লক্ষ্য করি যে 1 আর এটা 0, এখানে -1, তাহলে প্রথম চতুর্ভাগে cos 0-র মান হলো 1, cos 90-র মান হলো 0, এবং কোণ বৃদ্ধির সাথে সাথে cos অনুপাতের মান 1 থেকে 0-র দিকে অগ্রসর হয়। তো যদি 1 থেকে 0-র দিকে অগ্রসর হয় তাহলে আমরা বলতে পারি এখানে হ্রাস পায়। তাহলে প্রথম চতুর্ভাগে cos অনুপাতের মান হ্রাস পায়, তাহলে প্রথম চতুর্ভাগে হ্রাস ঘটবে। তারপরে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি cos অনুপাত নেগেটিভ, আর এখানে cos 90-র মান 0, আর এখানে cos 180 ডিগ্রির মান -1। তাহলে দেখো এই অবস্থানের উপর যে কোনো কোণের জন্য cos অনুপাতের মান -1 হয়, আর y অক্ষের উপর যে কোনো কোণের জন্য এই সকল ক্ষেত্রে cos x এর মান 0 হয়। তাহলে যখন 0 থেকে -1-এর দিকে যায়, তাহলে 0 থেকে -1-এর দিকে যাবে মানে কি আমাদের হ্রাস ঘটবে। তাহলে এই চতুর্ভাগেও হ্রাস পায়। তাহলে কোসাইন অনুপাতের মান দ্বিতীয় চতুর্ভাগেও হ্রাস পাচ্ছে। তারপরে দেখো এখানে কিন্তু y অক্ষের উপর cos অনুপাতের মান কিন্তু 0, আর এখানে OX ড্যাশ অংশের উপর যে কোনো কোণের জন্য cos অনুপাতের মান -1। তাহলে এখানে -1 থেকে 0-র দিকে যাচ্ছে। তাহলে -1 থেকে যখন 0-র দিকে যাবে
তখন এটা বৃদ্ধি ঘটবে, তাহলে এই চতুর্ভাগে বৃদ্ধি পায়, তৃতীয় চতুর্ভাগে বৃদ্ধি পায়। আর চতুর্থ চতুর্ভাগে কজ অনুপাতের মান পজিটিভ, তাহলে এখানে 0 থেকে যেহেতু 1-এর দিকে যাচ্ছে, কোন বৃদ্ধির সাথে সাথে তাহলে 0 থেকে 1-এর দিকে যায়, মানে হলো বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে বলতে পারি cos x এর মান, এই cos x এর মান, তাহলে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে কোসাইন অনুপাত হ্রাস পায়, 3 এবং 4 নং চতুর্ভাগে কোসাইন অনুপাতের মান বৃদ্ধি পায়। তাহলে আমরা যেহেতু জানি যে sec x ইকুয়াল টু 1/cos x, তাহলে এখানে যদি আমরা মান বাড়াইতে থাকি তাহলে sec x হ্রাস পাবে, আর যদি এখানে হ্রাস পায় কমাইতে থাকি তাহলে sec x এর মান বৃদ্ধি পাবে। তাহলে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে sec x এর মান বৃদ্ধি পাবে, এই দুই চতুর্ভাগে হ্রাস পাবে। তাহলে আমরা কোন চতুর্ভাগে কোসাইন অনুপাতের মান হ্রাস বৃদ্ধি ঘটে আমরা তা জানলাম। 1-2 হ্রাস পায়, 3-4 বৃদ্ধি পায়, আর sec x হবে তার উল্টা। তো এখন আমরা একটু লক্ষ্য করি, এখানে sec x হলো 1/cos x এবং tan x হলো sin x ডিভাইডেড বাই cos x। এই দুইটি ক্ষেত্রে আমরা জানি কোনো সংখ্যাকে বা কাউকে 0 দ্বারা ভাগ করা যায় না। যেহেতু এখানে হর cos x, তাহলে cos x এর মান এখানে 0 হবে না, cos x এর মান এখানে 0 হবে না। তাহলে sec x এবং tan x এর ডোমেন সমান হবে। তাহলে যেহেতু cos x এর মান 0 নয়, তাহলে x এর মান 2n + 1 × π/2 নয়, কারণ আমরা জানি cos x এর মান যদি 0 হয় x এর মান এত হয়, তাহলে cos x এর মান যদি 0 না হয় x এর মান এত হবে না, 2n + 1 × π/2 হবে না। তাহলে এখানে স্পষ্টত বলা যাচ্ছে যে x এর এই মানগুলি tan x এবং sec x রিসিভ করবে না, এই মানগুলি গ্রহণ করবে না। অর্থাৎ x এর এই মানগুলি sec এবং tan এর জন্য প্রযোজ্য নয়, কারণ আমরা জানি cos 90 হইল 0 আর tan 90 অসংজ্ঞায়িত, sec 90 অসংজ্ঞায়িত। এই কারণে এই সকল মান sec x এবং tan x এর জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ এখানে sec x এবং tan x x এর সকল মান বাস্তব সংখ্যা নিবে না, সকল মান গ্রহণ করবে না, এই মানগুলি বাদ যাবে, এই মানগুলি এই দুইটা ডোমেন থেকে বাদ যাবে। তাহলে আমরা বলতে পারি sec x এবং tan x এর ডোমেন, যেহেতু x এর মান, তাহলে ডোমেন হবে আমাদের সকল বাস্তব সংখ্যা থেকে এই 2n + 1 × π/2 বিয়োগ দিতে হবে, এই মানগুলো বাস্তব সংখ্যার সেট থেকে বাদ দেব। তাহলেই আমরা tan x অথবা sec x এর ডোমেন পাব। তাহলে sec x এবং tan x এর ডোমেন সমান। কেন সমান? এই দুইটির ক্ষেত্রেই cos x হর আছে। এখানে cos x সকল বাস্তব সংখ্যা, দেখো cos x এখানে তার মান 0 হতে পারে না, তাহলে x এর মান এত হবে না, এই মানগুলি sec x এবং tan x এর ডোমেন থেকে বাদ যাবে। তাহলে এটাই হবে sec x এবং tan x এর
ডোমেন। তাহলে আমরা বেশ কয়েকটা সূত্র পাইলাম এখানে, যে cos x = 1 হলে আমাদের সূত্র হবে x = 2n পাই, cos x = -1 হলে সূত্র হবে x = 2n + 1 * পাই, আর cos x = 0 হলে x = 2n + 1 * π/2। আর এখানে cos x যেহেতু অবিচ্ছিন্ন ফাংশন, তাহলে x এর সকল বাস্তব মান গ্রহণ করবে বিদায় এখানে তার ডোমেন হলো r। আর আমরা ওখানে পাইলাম cos x এর ম্যাক্সিমাম ভ্যালু +1, cos x এর মিনিমাম ভ্যালু -1, -1 এবং +1 এটা যদি আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি তাহলে এটা হবে cos x এর রেঞ্জ। আর cos x এর পর্যায় 2π, এগুলো এখনও আমরা আলোচনায় আসিনি। তো এখন তোমরা লক্ষ্য করো, আমরা যদি এরকমভাবে x অক্ষ y অক্ষ বিবেচনা করি, x অক্ষ y অক্ষ বিবেচনা করলাম, cos x এর সর্বোচ্চ মান যেহেতু +1, অর্থাৎ y = cos x, cos x এর মান +1, আমরা x অক্ষের সমান্তরাল করে একটি রেখা টানি, এই রেখা হবে cos x = +1 রেখা। আর এখানে হবে cos x = -1 রেখা, ওটা হবে cos x = -1 রেখা x অক্ষের সমান্তরাল। আর আমরা বলতে পারি π/2 পয়েন্ট x অক্ষকে ছেদ করবে, 3π/2 পয়েন্টে x অক্ষকে ছেদ করবে। তাহলে এখানে একটা বিন্দু আছে আমাদের পাই, এখানে আমাদের নিতে হবে কত? 2π। তাহলে আমরা যখন এই দিকে নিব -π/2, এখানে নিব -3π/2, এখানে এর মধ্যে -π আছে আর এর মধ্যে -2π আছে। আর এখানে cos x দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে cos x এর গ্রাফ দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে যে সকল কোণ থাকবে ওই সকল কোণের জন্য cos x এর গ্রাফ x অক্ষের নিচে অবস্থান করবে। আর 1 এবং 4 এই দুই চতুর্ভাগের জন্য cos x এর গ্রাফ x অক্ষের উপরে অবস্থান করবে। তাহলে এখানে আমরা জানি cos 0 ডিগ্রির জন্য +1, সর্বোচ্চ +1, π/2। আর এখানে পায়ে দেখো, পায়ে cos π এর মান -1, তাহলে নিচের দিকে সর্বনিম্ন মান যাবে। আর 2π যেহেতু পায়ের সহগ জোর, তাহলে তার সর্বোচ্চ মান হবে +1। আর এখানে π/2 0 -π, এখানে হবে -1, -2π পায়ের সহগ এখানে জোর, এখানে হবে সর্বোচ্চ +1। আর 0 থেকে π/2 এটা প্রথম চতুর্ভাগের কোণ, এখানে যদি কোণের মান বাড়ায় দাও তাহলে cos x এর মান হ্রাস পাবে, অর্থাৎ 0তে সর্বোচ্চ 1 ছিল, এইভাবে নামবে, এখানেও হ্রাস পাবে, এখানে এইভাবে গিয়ে তার এই পয়েন্ট দেওয়া এইভাবে এখানে যাবে, এই পয়েন্টে টাচ করবে। আবার এখানে দেখো এইভাবে গিয়ে এই পয়েন্টটা গিয়ে এইভাবে যাবে। তাহলে এই রকম এই একটা পয়েন্ট এখানে x অক্ষের নিচে থেকে উপরে উঠতেছে, অর্থাৎ এখানে নেগেটিভ থেকে আমাদের পজিটিভ হচ্ছে এই পয়েন্টে, আর এই পয়েন্টে পজিটিভ থেকে আমার নেগেটিভ হচ্ছে। তাহলে এটা হলো পজিটিভ থেকে আমার নেগেটিভ হচ্ছে এখানে এই পয়েন্টে, উপর থেকে নিচে, মানে উপর হলো প্লাস আর x অক্ষের নিচে মাইনাস, এখানে প্লাস থেকে মাইনাস হয় এই পয়েন্ট। আর এখানে নেগেটিভ থেকে পজিটিভ, আর এখানে কি পজিটিভ থেকে নেগেটিভ, আর এই পয়েন্টে আমার নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে। এইরকমভাবে আমাদের -π/2 একটা পয়েন্ট, যেখানে x অক্ষে গ্রাফটা cos x এর গ্রাফ নিচ থেকে উপরে ওঠে, এখানেও কিন্তু নিচ থেকে উপরে ওঠে, তাহলে 3π/2। তাহলে আমরা
এইরকম দুইটা দূরত্বের মধ্যকার যদি দূরত্ব বের করি, দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব বের করি, তাহলে এখানে আমাদের 4π/2 = 2π। তাহলে এটাই হলো আমাদের cos x এর পর্যায়। তাহলে আমরা cos x এর গ্রাফ থেকে এমন পরপর দুইটা বিন্দু নেব যে দুইটা বিন্দুতে cos x এর গ্রাফ x অক্ষের নিচ থেকে উপরে ওঠে অথবা উপর থেকে নিচে নয়, প্লাস থেকে মাইনাস হয় অথবা মাইনাস থেকে প্লাস হয়। এইরকম পরপর দুইটি বিন্দুর যে মধ্যকার দূরত্ব সেটা হবে আমাদের 2π। অর্থাৎ আমরা বলতে পারি 2π অন্তর পরপর cos x এর গ্রাফের পুনরাবৃত্তি ঘটে। তাহলে cos x এর পর্যায়ে আমরা কিন্তু পাচ্ছি 2π। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আরও দেখা হবে। যদি তোমাদের সমস্যা হয়, সমস্যা তো অবশ্যই হচ্ছে মনে হচ্ছে, কারণ ত্রিকোণমিতিটা একটু কঠিন, তবে আমি তোমাদের কিছু কিছু কমেন্টস দেখেছি। তবে যাই হোক, এই জগতে আসলে কঠিন বলতে কিছু নেই, চর্চা করতে হবে, নিজে চেষ্টা করতে হবে এবং সহযোগিতা নিতে হবে। তোমরা আশা করি সহযোগিতার হাত যদি বাড়াও, আমরা আরও তোমাদের দিকে অগ্রসর হব এবং আমরা আরও চেষ্টা করব। তোমরা আমাদের সাথে কলেজে এসে হেল্প নিতে পারো অথবা মোবাইলেও হেল্প নিতে পারো, আমরা হেল্প করব, সহযোগিতা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকো, তোমাদের দীর্ঘ কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।